অনুভব আহান গাজীপুরে এসেছে শুনে জাফর খান তার দলবল নিয়ে এসেছে অনুভবের অফিসে। অনুভব তখন নিজের কেবিনে বসে আছে, অফিসের ফাইলগুলো দেখছে। সামনে দাঁড়িয়ে আছে হুমায়ুন আহমেদ, তিনি এই অফিসের একজন বিশ্বস্ত কর্মকর্তা। জাফর খান অফিসে এসে দলবল নিয়ে সোজা অনুভবের কেবিনে ঢুকে পড়ে। অনুভবকে দেখে বলে ওঠে, অনুভব যে ইব্রাহিম শেখের একমাত্র পুত্র, এতদিন পর হঠাৎ গাজীপুরের মাটিতে। অনুভব ফাইলটা বন্ধ করতে করতে বলল, আপনি হয়তো ভুলে যাচ্ছেন, এইটাও শেখ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অংশ। কোনো ডাউট থাকলে নিচে দেখে নিন। এই বলে সে কিছু কাগজ সামনে এগিয়ে দিল। জাফর খান হেসে বলল, তার দেখে লাভ কি? যাই হোক, পুরনো সব কিছু ভুলে নতুন করে না হয় শুরু করি, কি বলো? জাফর খানের কথা শুনে অনুভব চেয়ার ছেড়ে উঠে এগিয়ে এসে বলে, কুকুরের লেজ কি কখনো সোজা হয় আঙ্কেল? তুমি কিন্তু আমায় অপমান করছ। আপনি কি অপমানিত হচ্ছেন? অনুভবের পাল্টা প্রশ্ন। এর প্রেক্ষিতে জাফর খান বলল, রক্ত কিন্তু রক্ত চিনে, আবার এই রক্ত কিন্তু বেইমানি করে, সেটা জানো তো? সবই আমার জানা, একটা কথা মনে রাখবেন, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। জাফর খান আর কিছু না বলে দলবল নিয়ে বেরিয়ে যান। হুমায়ুন আহমেদ হাতের ফাইলগুলো নিয়ে বেরিয়ে গেলে আহান অনুভবের পাশে গিয়ে জিজ্ঞেস করলো, কাজটা কি ঠিক হচ্ছে? অনুভব টেবিলে রাখা পেপার ওয়েটটা ঘুরাতে ঘুরাতে বলল, শিকার ধরতে গেলে অবশ্যই কিছু ব্যয় করতে হয়। আহান কিছুদিন ধরে লক্ষ্য করছে, ফারহার আচরণে অনেক পরিবর্তন এসেছে। আগে যেভাবে কথা বলতো এখন আর তেমন কথা বলে না, ফোন দিলেও রিসিভ করে না। ইতিমধ্যে সে 3বার ফোন দিয়েছে, কিন্তু প্রতিবারই নিরাশ হয়েছে। অন্যদিকে আজ ভার্সিটিতে ফারহা, আয়াত, তানিয়া আর রুদ্র সবাই মিলে মাঠে গোল করে বসে আছে। হালকা বাতাস বইছে, চারপাশে একরাশ নীরবতা। এই সময় ফারহার ফোনটা বারবার বেজে উঠতে থাকে। রুদ্র খানিকটা বিরক্ত গলায় বলে উঠল, তোর ফোন বাজছে, তুলছিস না কেন? কে ফোন দিচ্ছে? ফারহা একটু চুপ থেকে নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, কেউ না, কল ধরার প্রয়োজন নাই তাই ধরছি না। বাদ দে এসব কথা। রুদ্র কৌতূহলী হয়ে আবারও বলল, কিন্তু বারবার যে ফোন দিচ্ছে, একটা বার ধরে দেখ না কে ফোন দিচ্ছে। ফারহার মুখে কোনো ভাবান্তর দেখা গেল না। সে ধীরে হাতে ফোনটা নিয়ে সাইলেন্ট করে রেখে দিল। আয়াত ফারহার আচরণ খানিকটা লক্ষ্য করলো, তবে কিছুই বলল না। ভার্সিটি থেকে ফেরার পথে হঠাৎ করে ফারহার সামনে এসে দাঁড়ায় আহান। আচমকা দেখা হওয়ায় ফারহার বুকটা ধপ করে উঠল। সে কাঁধে ঝোলানো ব্যাগটা শক্ত করে চেপে ধরে। আহানের চোখে মুখে তখন স্পষ্ট রাগের ছাপ, তবে জায়গাটা জনসমাগমপূর্ণ হওয়ায় নিজেকে কষ্টে সংযত করে রাখে সে। গলা টেনে কঠিন স্বরে বলে ওঠে, সমস্যা কি তোমার? এতবার ফোন দিচ্ছি, একবারও কেন ফোন ধরছো না? আহানের কণ্ঠে কঠোরতা, ধৈর্যের শেষ রেখাটা ফারহার গায়ে যেন চেকা দেয়। একটু কেঁপে ওঠে সে, তবুও নিজেকে সামলে নিয়ে বলে, এমনি ধরছি না, যখন ধরছি না তখন বারবার কেন দিচ্ছেন? ফারহার ঠান্ডা জবাবে যেন আরও রক্ত খেলে যায় আহানের শিরায়। দাঁতে দাঁত চেপে মুষ্টিবদ্ধ হাতে সে গুমড়ে ওঠে, কি হয়েছে আমায় বলো, চুপ করে আছো কেন? ফারহার কণ্ঠে আবার কঠিন, কিছু হয়নি, কিন্তু একটা মেয়ের সঙ্গে এভাবে রাস্তায় আচরণ করার কোনো মানে হয় না, দয়া করে পটটা ছাড়ুন। এই কথায় আহান যেন আর নিজেকে ধরে রাখতে পারে না। হঠাৎ করে রাগে অন্ধ হয়ে সে এক থাপড় বসিয়ে দেয় ফারহার গালে। আশেপাশে মানুষ থাকলেও মুহূর্তেই যেন সব থেমে যায়। কিছু না বলে গাড়িতে উঠে চলে যায় আহান। ফারহা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে, এক হাত তুলে গালে ছুঁয়ে দেখে, চোখ বেয়ে নেমে আসে অশ্রু। সে কাঁপা কণ্ঠে পিসপিস করে বলে, তুমি এত নিষ্ঠুর কেন পৃথিবী? সন্ধ্যার নরম আলো লিভিং রুমের জানালায় পড়ে এক স্নিগ্ধ আবহ তৈরি করেছে। ইব্রাহিম শেখ ও ইহাম শেখ আরাম কেদারায় বসে আলোচনা করছেন। ছাদের সিঁড়ি দিয়ে নেমে নিচে নামছে আয়াত ও ঈশা। নামার সময় ইহাম শেখের কণ্ঠ ভেসে এলো, অনেক তো হলো ভাইজান, অনুভব তো আয়াতকে মেনে নেবে না, আমার তো তাই মনে হয়। তাছাড়া আমার মেয়ের জীবন আছে, আর কতদিন এমন ঝুলন্ত অবস্থায় থাকবে? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ডিভোর্সের ব্যাপারে কথা বলতে হবে। এই কথা শোনা মাত্র আয়াতের পায়ের গতি যেন থেমে যায়, চোখে মুখে ছায়া নেমে আসে। ঈশার দৃষ্টিতে আয়াতের দিকে তাকাই। সে জানে আয়াত অনুভবকে ভালোবাসে। হয়তো নিজের ভয়, নিজের অভিমান আর অনুভবের চুপ করে চলে যাওয়া, অনুভবের রাগ, এগুলোই তাকে স্তব্ধ করে রেখেছে। অনুভব যখন বিদেশ চলে গেল, আয়াত তার ছবি বুকে নিয়ে কেঁদেছিল। সে কান্নার সাক্ষী ঈশা নিজেই। ঠিক তখনই ঘরে প্রবেশ করেন অহমিকা শেখ, অনুভবের মা। ইহাম শেখের শেষ কথাটা তার কানে যেতে যেন পায়ে ব্রেক পড়ে গেল। তিনি থমকে দাঁড়ালেন। এই বিয়েটা তো তারই পছন্দের। শখ করে আয়াতকে ঘরের ছেলের বউ করেছে। নিজের হাতে গড়া কি সুন্দর মেয়ে,
শিক্ষিতা, নম্র, সুশীল। কিন্তু তারই ছেলেটা বুঝলো না। সন্ধ্যার দিকে অনুভব বাসায় ফিরতে দেখতে পেল সবাই একসাথে বসে আছে। লিভিং রুমের নিস্তব্ধতা আর সবার দৃষ্টি যেন শুধু তার দিকে নিবদ্ধ। একটু ব্রু কুঁচকে বলল, এভাবে তাকিয়ে আছো কেন সবাই? ইব্রাহিম শেখ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, কণ্ঠে দৃঢ়তা। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। তুমি তো আর আয়াতকে মানতে চাও না। এভাবে আর কতদিন চলবে বলো? তাই ইহাম ডিভোর্সের কথা তুলেছে। আমিও তাই মনে করি। অকারণে আমার মেয়েটার জীবনটা নষ্ট না হোক, সেটা আমি চাই না। অনুভব সিঁড়ির ধারে দাঁড়ানো আয়াতের দিকে একবার তাকালো সে। তারপর ধীরে 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 চোখ ফিরিয়ে নিল। সবার দিকে একবার তাকিয়ে শুধু বলল, আচ্ছা। তারপর গম্ভীর মুখে গটগট করে সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে গেল। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের অফিসের নির্জনের কক্ষে বসে আছেন সিনিয়র অফিসার এনামুল। চারদিকে নীরবতা, শুধু মাঝে মাঝে টাইপিংয়ের শব্দ। কিছুক্ষণ পর দরজা খুলে আরও কয়েকজন অফিসার রুমে প্রবেশ করল। এনামুল চোখ তুলে তাকিয়ে ধীরে বললেন, সামির। ইয়েস স্যার। হোয়াই ইজ ইউ ওয়ার্ক প্রোগ্রেসিং সো স্লোলি? আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি স্যার। তবে এনামুল খেয়াল করলেন সবাই উপস্থিত থাকলেও তাদের মধ্যে একজন এখনও অনুপস্থিত রয়েছে। তাই সামিরকে বলল, টিম লিডার আদমান কায়েস এখনও আসেনি? না স্যার, উনি এখনও আসেনি, তবে 5 মিনিটের মধ্যে চলে আসবে। কিছুক্ষণের মধ্যে প্রবেশ করে এক যুবক। মাথায় হাত, সিভিল পোশাকে নিজেকে আবৃত করেছে। চোখে মুখে এক অদ্ভুত রহস্যময় হাসির রেখা। বুকের কাছে জলজল করছে নাম প্লেটটা। সেখানে স্পষ্ট লেখা আছে, আদমান কায়েস। শুক্রবার সপ্তাহের একমাত্র ছুটির দিন। কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করার সুযোগ। এই দিনের পরিবারের সকল সদস্য একসাথে থাকার সুযোগ পায়। ভোরের কোমল আলো নিঃশব্দে ঘরের কোণে ছড়িয়ে পড়েছে। জানালার পর্দা সরিয়ে উকি দিচ্ছে প্রখর রোদের সোনালি ঝলক। যেন প্রকৃতি নিজেই আমন্ত্রণ জানাচ্ছে এক নতুন দিনের শুরুতে। রান্নাঘরে ব্যস্ত সময় কাটাচ্ছেন রহিমা, অহমিকা শেখ। হাতে হাতে কাজ করে সকালে নাস্তার আয়োজন করছেন তারা। পরোটা, ডিম ভাজি আর দোয়া ওঠা চা। অন্যদিকে ড্রয়িং রুমে ইব্রাহিম শেখ ও ইহাম শেখ বসে আছেন। হাতে কাপ, তাতে দোয়া উঠছে, আর মুখে সকালে পড়া পত্রিকার কিছু খবর নিয়ে আলোচনা। কোনো তাড়া নেই, কোনো ব্যস্ততা নেই। যেন সময় থেমে আছে এই এক শুক্রবার সকালের জন্য। ঈশা ফ্রেশ হয়ে আয়াতের রুমে যায়। দেখে আয়াত এখনও ঘুমিয়ে আছে। তাই আয়াত এক গ্লাস পানি এনে আয়াতের চোখে মুখে ছিটিয়ে দিতে লাগে। ঘুমের মাঝেই হঠাৎ পানির ঝাপটা পড়ায় আয়াত দরপড়িয়ে ওঠে। চিৎকার করে বলে, বড় আম্মু ছাদ ফুটো হয়ে গেছে, পানি পড়ছে আমার গায়ে। হঠাৎই পানি পড়ায় আয়াত শরীরে ভয় পেয়ে কাঁপতে থাকে। মেয়েটার প্যানিক অ্যাটাক হয়, এটা তো ঈশা ভুলেই বসেছিল। ঈশা আয়াতকে ঝাপটে ধরে বলে, আপু আমি। তুমি শান্ত হও আপু, দেখো আমি ঈশা। আয়াত কাঁপতে থাকে। ঈশা আয়াতকে জড়িয়ে ধরে নিয়ে শান্ত করতে থাকে। 2 মিনিটের মাথায় আয়াত একটু স্বাভাবিক হয়। ঈশা কান ধরে বলে, সরি আপু, আমার মনেই ছিল না। আয়াত মুচকি হেসে বলে, দূর পাগলি, সমস্যা নাই। তুই কখন উঠলি? একটু আগেই উঠেছি। তোমার রুমে এসে দেখি তুমি এখনও ঘুমিয়ে আছো। আয়াত বিছানা থেকে উঠে ঘড়ির দিকে চোখ দিতে তার চোখ কোঠর থেকে বেরিয়ে যেন আসে। 8টা বাজে, এত লেট হয়ে গেছে। সে দ্রুত উঠে ফ্রেশ হয়ে নেয়। তারপর ঈশা সহ নিচে নামে। নাস্তার টেবিলে ইব্রাহিম শেখ ও ইয়াম শেখ বসে আছেন। আয়াত ও ঈশাকে দেখে ইব্রাহিম শেখ বললেন, গুড মর্নিং মামুনিরা। আয়াত ও ঈশা এসে নাস্তার টেবিলে বসতে বসতে বলল, গুড মর্নিং। অহমিকা শেখ সকলকে একসঙ্গে নাস্তা বেড়ে দিলেন। তাদের খাওয়া শুরু হওয়ার আগেই ঠক ঠক করে অনুভব নিচে এসে চেয়ার টেনে বসে পড়ে। ইব্রাহিম শেখ এক পলক ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বাসে কখন ফিরেছ অনুভব? বলেছিলাম না তাড়াতাড়ি বাসায় আসার জন্য? অনুভব পরোটা নিতে নিতে বলল, কাজ ছিল। ইব্রাহিম ফুঁসে উঠলেন, কি এমন রাজকার্য করছিলে? হ্যাঁ, ঢাকার কোম্পানিতে মন না দিয়ে তুমি গাজীপুরে গিয়েছিলে? এসব খামখেয়ালিপনা এখনই বন্ধ করো। তার কণ্ঠে ছিল ধৈর্যের সীমা ফেরানো ঝাঁজ। কিন্তু অনুভব নিরুত্তর। কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপচাপ নিচে মাথা নামিয়ে খাওয়া শেষ করছিল। ঠিক সে সময় আবারও গর্জে উঠলেন ইব্রাহিম শেখ। ডিভোর্সের ব্যাপারে ইহাম উকিলের সঙ্গে কথা বলেছে। কিছুদিনের মধ্যে সব কাগজপত্র রেডি হয়ে যাবে, বুঝছো তুমি? ঘরের বাতাস যেন হঠাৎই ভারী হয়ে উঠল। অনুভব কিছু না বলে নাস্তা শেষ করে চলে যায়। ফারহা ঘুম থেকে উঠেই ব্যস্ত হয়ে পড়ে ঘরের কাজকর্মে। বাসন মাজা, ঘর গোছানো, রান্নাবান্না সব কিছু একা হাতে সামলে নিচ্ছে সে। ক্ষুধায় পেটটা কসর বাজালেও কাজের চাপে মুখে এক ফোঁটা পানি তোলা হয়নি এখনও। কাজ শেষ করে একটুখানি বসতে হঠাৎ পিছন থেকে তার মামি এসে কয়েকটা
ময়লা কাপড় তার দিকে ছুঁড়ে দিয়ে ধমকে উঠলেন, এই নে, এগুলো ধুয়ে শুকাতে দিয়ে আয়, সময় নষ্ট করবি না। ফারহার মাথাটা একটু ঘুরছিল, গলা শুকিয়ে কাট, শরীরটাও ভালো লাগছিল না একদম। কাঁধ নিচু করে আস্তে করে বলল, মামি একটু পরে দিচ্ছি, শরীরটা আমার ভালো লাগছে না। মামির মুখের রং সঙ্গে সঙ্গে বদলে গেল। আগুনে ফুঁসে উঠলেন তিনি, নবাবের বেটি, কাজ দেখলেই শরীর খারাপ হয়ে যায় বুঝি? নাটক কম কর, না হলে এখনই ধাক্কা মেরে বের করে দিব তোরে। এই বলে ফারহাদ চুলের মুঠি ধরে টান দিয়ে উঠলেন। ব্যথায় ও অপমানে ফারহাদ চোখ ভরে গেল জলেই। কাঁপা কাঁপা গলায় সে বলল, মামি আমায় বের করে দিলে আমি কোথায় যাব? মামি তখন যেন আরও রুষ্ট, যেখানে খুশি যা, আমাদের একটু মুক্তি দে। অভাবের সংসারে তোর মতো উটকো ঝামেলা রাখার সামর্থ্য আমাদের নেই। তোর মামা নিজেই ঠিকমতো চলতে পারে না, তার ওপর তোরা বোঝা। ফারহা চুপ, দুচোখ বেয়ে নেমে আসে নোনা জল। এই সংসারে সে শুধু একটা অতিরিক্ত বোঝা। এই সত্যিটা আজ যেন আরও প্রকট হয়ে উঠল। ফারহার জীবনের ট্র্যাজেডি শুরু হয় খুব অল্প বয়সে। বাবা মা তাকে ছেড়ে চলে যান না ফেরার দেশে। এতটুকুন এক শিশু, অথচ আশ্রয়ের জায়গাটুকু জোটেনি তার কপালে। বাবার অল্প কিছু সঞ্চয় ছিল, তাও নিজের করে নেয় তার চাচা। অথচ এই চাচাই ফারহার অভিভাবক হওয়ার কথা ছিল। ফারহার অসহায়তা দেখে চাচারা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। উপায়ন্ত দেখে বাবা মায়ের শেষ সম্বলটুকুও। দুদিন ফারহা ছিল তার বাবার বাড়িতে। সেই 2 দিন যেন অভিশপ্ত সময়। ঠিকমতো খেতে পায়নি, যেন কারো দয়ায় পড়ে থাকা এক অনাথ শিশু। এরপরে আসে আলো। মামা মাজেদ মিয়া এসে দেখে বাগ্নের শোচনীয় অবস্থায়। এই মুহূর্তে দেরি না করে তাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। প্রথম দিকে মামি মাইমুনা ফারহাকে আদর করলেও কিছু মাস বেরোতেই তার আসল রূপ ধরা পড়ে। ফারহার ছোট্ট 2টি হাতে উঠে সংসারের যাবতীয় কাজের ভার। ছোট্ট ভুল হলেই তার ফল হয় মার। চিৎকারে কেঁপে ওঠে ঘর। মামা প্রথমে কিছু টের পাননি, কিন্তু এক সড়ক দুর্ঘটনায় চলন শক্তি হারানোর পর থেকে তিনি অনেক কিছুই দেখতে পান, বুঝতে পারেন, কিন্তু মুখে কিছু বলার শক্তিটুকু তার নেই। নিজের অক্ষমতার দহনেই যেন ফুটছেন প্রতিনিয়ত। শ্বশুরবাড়ি থেকে সামান্য কিছু সাহায্য এলে তাতেই চলে কোনোভাবে সংসার। ফারহা উঠোনে ময়লা কাপড় তুলছে। হঠাৎই তার ছোট বোন মহু পাশে এসে দাঁড়ায়। সরল চোখে তাকিয়ে বলে, আপু আজ মা তোমায় মারল তাই না? শুনে ফারহার চোখে আবারও জল নামে। বোনের গালে মায়া মাখানো হাত বুলিয়ে সে বলে, ও কিছু না, বুঝলি? তারপর ময়লা কাপড়গুলো বুকে জড়িয়ে দৃঢ় পায়ে চলে যায় ওয়াশরুমের দিকে। নামাজের জন্য ইব্রাহিম শেখ ও ইহাম শেখ ইতিমধ্যে রেডি হয়ে ড্রয়িং রুমে অনুভবের জন্য অপেক্ষা করছিলেন। কয়েক মিনিটের মধ্যে সাদা পাঞ্জাবি পরে মাথায় টুপি ঠিক করতে করতে অনুভব সিঁড়ি বেয়ে নিচে নামে। রান্নাঘরের দিকে থাকা আয়াতের চোখ হঠাৎই সিঁড়ির দিকে পড়ে। সাদা পাঞ্জাবিতে অনুভবকে দেখে সে যেন এক মুহূর্তের জন্য থমকে যায়। শুভ্র পোশাকে তাকে যেন আরও বেশি আকর্ষণীয় লাগছিল। চোখ মেলে একদৃষ্টিতে চেয়ে থাকে তার দিকে। সিঁড়ি থেকে নামতে নামতে অনুভবও রান্নাঘরের দিকে চোখ ফেরায়। চোখে চোখ পড়তে আয়াত নিজেকে গুটিয়ে নিয়ে চোখ নামিয়ে ভিতরের দিকে চলে যায়। নিচে নেমে অনুভব ইব্রাহিম শেখ ও ইহাম শেখের সঙ্গে নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যায়। আয়াত রান্নাঘর থেকে বের হয়ে সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বুকে হাত দিয়ে লম্বা দম পেলে। মনে মনে নিজেকে 2টো গালিও দিল। কেন তাকিয়েছিল ভাবে সে? তাকে দেখানোর অধিকার হারিয়ে যাচ্ছে। কথাগুলো ভেবে যেন আয়াতের মুখে বিষাদের ছায়া নেমে আসে। তার কিশোরী জীবনের প্রথম প্রেমিক পুরুষ ছিল অনুভব ভাই। তার জীবনে হালালভাবেই জড়িয়ে পড়েছিল অনুভবের সাথে, কিন্তু অনুভব তাকে মানে না। আয়াতের 2 চোখে পানি চিকচিক করতে থাকে। বিড়বিড় করেই বলে, আমায় ভালোবাসলেন না কেন অনুভব ভাই? আমাকে কেন চাইলেন না আপনি? দুপুরে খাওয়া দাওয়া শেষে ঈশা বায়না শুরু করে দিয়েছে সে ঘুরতে যাবে। তাই সে ভাইয়ের কাছে গিয়ে বলে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। অনুভব একটু বেবে বলে বিকেলে রেডি থাকার জন্য। এই নিয়ে ঈশা আয়াতের কাছে বারবার আসছে। আয়াত অনুভব যাবে বিদায় আয়াত যাবে না বলে দেয়, কিন্তু ঈশা তো নাছরবান্দা, সে আয়াতকে ছাড়া যাবেই না। শেষমেশ আয়াত হার মেনে রেডি হয়। অনুভব আহানকে বারবার ফোন দিচ্ছিল, কিন্তু আহানকে সে ফোনে পাচ্ছিল না। তাই সে রুবায়েতকে ফোন দেয় রুহানিকে নিয়ে আসার জন্য। তারা প্ল্যান করে খোলামেলা কোথাও ঘুরে আসবে। এই ব্যস্ত শহরে থেকে যেন নিঃশ্বাসও কেমন বন্ধ হয়ে আসে, তাই শহর থেকে একটু দূরে যাবে। বিকেল 4টার দিকে অনুভব রুবায়েত বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কিছুক্ষণের ভিতরে আয়াত, ঈশা, রুহানি রেডি হয়ে পার্কিং এরিয়াতে আসে। আয়াত একটা গোলাপি রঙের পাথরের সিকোয়েন্স কাজ করা 3 পিস পরেছে, আর মাথার চুলগুলো ছেড়ে দিয়েছে। হালকা সাজে আজকে যেন তাকে অমায়িক লাগছে।
অনুভব এক পলক আয়াতের দিকে তাকালো, কিন্তু তার মাঝে কোনোরূপ প্রতিক্রিয়া দেখা যায় না। ঈশা রুবাইদকে দেখে চোখ ফিরিয়ে নেয়। তার মনের কোনো কথাই যেন হাহাকার কাজ করে, তবে মুখে হাসির রেখা। রুবাইদ অনুভবকে বলল, মেয়ে মানুষ মানেই লেট, এতে রেডি হতে আর আটা ময়দা মাখতে 3-4 ঘন্টা লেগে যাবে। সব কয়টা ময়দা সুন্দরী। অনুভব আনমনে স্পষ্ট বলে ওঠে, হুম হুম, সৌন্দর্য শুধু ভারী মেকআপে নয়, হালকা সাজেও অমায়িক লাগে, যেন সদ্য ফোটা গোলাপ ফুল। রুবাইদ বলল, তুই কিছু বললি? অনুভব হকচকিয়ে উঠে, তারপর বলে, কই না তো। গাড়ির কাছে আসতে রুবাইদ বলল, তোরা মেয়েরা এমন কেন? হ্যাঁ, আর কি সব আটা ময়দা মেখেছিস, পেতনি লাগছে একদম। তবে আয়াত, তোকে কিন্তু দারুণ লাগছে। রুবাইতের কথায় অনুভব আর চোখেই একবার তাকালো, তারপর বলল, এখানে সময় নষ্ট করার হলে ঘুরতে যাওয়ার দরকারই নেই। অনুভবের কথায় সবাই গাড়িতে উঠে পড়ে। আয়াত, ঈশা, রুহানি একসাথে ব্যাক সিটে বসে, আর অনুভব আর রুবাইত সামনে বসে। অনুভব ড্রাইভিং সিটে বসে রিয়ার ভিউ মিররে আয়াতকে একবার দেখে গাড়ি স্টার্ট দেয়। প্রায় ঘণ্টাখানেক ড্রাইভ করার পর তারা নীলকাপুর রেস্টুরেন্টে আসে। নিরিবিলি প্রাকৃতিক ঘেরাময় একটা রেস্টুরেন্ট। দূর থেকে পাখির সমুদ্র সুর ভেসে আসছে। ঈশা তো গাড়ি থেকে নেমে অনেক খুশি হয়ে যায়। আয়াত আর রুহানিকে বলে, কত সুন্দর জায়গা তাই না, ভাইয়ের সয়েজ আছে। ঈশার কথা শুনে আয়াত একটু মুখ বাঁকালো। তারপর তারা রেস্টুরেন্টের বাহিরে পার্কের এরিয়াতে যায়। রেস্টুরেন্টের আশেপাশে কাপলরা হাসছে, কেউ বা গল্প করছে। রেস্টুরেন্টের পাশ দিয়ে অনেক সুন্দর একটা নদী আছে। ঈশা, আয়াত ও রুহানি মিলে ওদিকে গিয়ে ছবি তুলতে থাকে। রুবায়েত অনুভব দাঁড়িয়ে আছে। রুবায়েত অনুভবের কাঁধে হাত দিয়ে বলল, কিছু ভাবছিস তুই? শুনলাম ছোট মামা নাকি তোর আর আয়াতের ডিভোর্সের জন্য উকিলের সঙ্গে কথা বলেছে। অনুভব সামনে তাকিয়ে দেখতে পায় আয়াত প্রকৃতির সাথে যেন প্রশান্তির নিঃশ্বাস নিচ্ছে। অনুভব চোখ ফিরিয়ে শান্তভাবে বলে, এভাবেই চুপচাপ থাকবি? কি করা উচিত আমার? অনুভবের পাল্টা প্রশ্ন। রুবায়েত হাসি দিয়ে বলল, তোর কিছু করা লাগবে না, তুই ডিভোর্স পেপারে সিগনেচার করে দিস। আয়াতকে আমরা সুন্দর একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিব। রুবায়েতের কথা শুনে আয়াত ছোট ছোট করে তার দিকে তাকায়, চোখ দিয়ে শাসায়, মানে তোকে আমি পরে দেখে নিব। ঘোরাঘুরি শেষ করতে করতে প্রায় সন্ধ্যা পার হয়ে যায়। তারা রেস্টুরেন্টে হালকা খাবার খেয়ে বাহিরে আসে। রুবায়েত রুহানিকে ডেকে কিছু একটা বলল। রুবায়েত ভাইয়ের কথা মতো ঈশাকে নিয়ে পেছনে বসে। আয়াত পেছনে এসে বসতে দৌড়লে দেখে রুবায়েত আগেভাগে তার সিটে বসে পড়েছে। ঈশা তো রুবায়েতকে দেখে তার মেজাজ খারাপ হয়ে যায়। রুবায়েত করুণ চোখে আয়াতকে বলে, আজ একটু ম্যানেজ করে নে বোন, দয়া করে সামনে গিয়ে বস। রুবায়েতের কথা শুনে ঈশা বলল, এই তুমি আমাদের সাথে কেন বসতে? আয়াত আপু, তুমি আসো এখানে। রুবায়েত ঈশার দিকে চোখ গরম করে তাকালো, তারপর বলল, তুই চুপ থাক। আয়াত, তুই গিয়ে সামনে বস। ঈশা ছুটোছুটি করতে রুবায়েত ধমক দিয়ে ওঠে। আয়াত সামনে গিয়ে দাঁড়ায়। আয়াত যেতে রুবায়েত ঈশাকে বলে, তুই কি চাস, তোর ভাইয়ের ডিভোর্স হয়ে যাক? ঈশা বলল, না। তাহলে এখন চুপচাপ বসে থাক, না হলে থাপড়িয়ে মুখের মানচিত্র পাল্টে দিব, ইডিয়েট কোথাকার। রুবায়েতের কথা শুনে ঈশা চুপচাপ বসে থাকে। আয়াত সামনে গিয়ে দাঁড়ায়। অনুভব ড্রাইভিং সিটে বসে আছে। আয়াতকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এখানে কি রাত কাটানোর প্ল্যান করছিস? অনুভবের কথা শুনে আয়াত হকচকিয়ে যায়। গা কাটা দিয়ে উঠেছে যেন তার। এই মানুষটার পাশে বসে যেতে হবে? অনুভব আয়াতকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলল, এখনও দাঁড়িয়ে আছিস কেন? আয়াত আবার অনুভবের পাশে গিয়ে বসল। বুকের ভিতর কেমন যেন টিপটিপ করছে, শরীরে তাপমাত্রা যেন বৃদ্ধি পাচ্ছে। অনুভব এক পলক আয়াতের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। কিছু দূর যেতে আয়াতের গা কেমন যেন ঘেমে আসছিল, অনেক অস্থির লাগছিল তাকে। বারবার ওড়না দিয়ে কপালের ঘামগুলো মুছে নিচ্ছিল। অনুভব আয়াতকে এক পলক তাকিয়ে থেকে বলল, ঠিক আছিস আয়াত, কোনো সমস্যা? আয়াত কি বলবে, হাত দিয়ে মুখ চেপে ধরে। অনুভব হয়তো সমস্যাটা বুঝলো, তাই সে গাড়ির ডোর খুলে দেয়। আয়াত মাথা বের করে হরহর করে বমি করে বাসিয়ে দেয়। অনুভব এগিয়ে গিয়ে আয়াতের মাথাটা চেপে ধরে। ঈশা ও রুহানি বের হয়ে বলে, আপু তুমি ঠিক আছো? অনুভব ঈশাকে বলল, পানির বোতলটা বের করে কেড়ে নিয়ে আসতে। ঈশা গাড়ির ড্যাশবোর্ড থেকে পানির বোতলটা বের করে অনুভবের হাতে দেয়। অনুভব বোতলের সিপি খুলে এগিয়ে দেয়। আয়াত বোতলটা হাতে নিয়ে চোখে মুখে পানি দিল। তারপরে সে গাড়ির সিটের গা এলিয়ে দেয়। রুবায়েত অনুভবের কাছে গিয়ে বলল, আমি ড্রাইভ করি? প্রয়োজন নেই। তারপর সে ড্রাইভিং সিটে বসে পড়ে। রুবায়েত, রুহানি ও ঈশা গিয়ে পিছনের সিটে বসে। গাড়ি চলছে তার আপন গতিতে। আয়াত ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমানোর ফলে তার মাথা বারবার হেলে যাচ্ছিল।
অনুভব একবার রিভারভিউ মিররে পিছনে দেখে সবাই ঘুমিয়ে আছে। তাই অনুভব এক হাতে আয়াতকে নিজের দিকে টানে। আয়াতের মাথাটা নিজের কাঁধে রেখে এক হাতে আয়াতের কোমর পেঁচিয়ে ধরে। তারপরে সাবধানে ধীর গতিতে ড্রাইভ করতে থাকে। গভীর রাত, চারদিকে শুনশান। দূর থেকে ঝিঝি পোকার একটানা ডাক ভেসে আসছে। নিস্তব্ধতা ভেদ করে হালকা বাতাস বইছে ধীরে ধীরে। জাফর খান দাঁড়িয়ে আছেন নদীর তীরে নিরিবিলি একটা ঝোপঝাড় জায়গায়। কাউকে খুঁজছেন দৃষ্টির প্রান্তে। পাশে রয়েছে তার দলের কয়েকজন ছেলে। বারবার ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে নিচ্ছেন তিনি। অপেক্ষার তীব্রতা যেন সময়কেও ধীরেও করে দিয়েছে। একটু বীরত্ব চোখে মুখে ফুটে উঠলেও সেটা লুকিয়ে রেখেছেন সচেতনভাবে। হঠাৎই দলের এক ছেলে বলে উঠল, আর কতক্ষণ থাকবো বস? মশা তো কামড়ে খাচ্ছে। জাফর খান ধীরে ধীরে এগিয়ে এসে রীতিমতো গর্জে উঠলেন, বসকে? তুই নাকি আমি? আপনিই তো বস। তাহলে চুপচাপ দাঁড়া। এমনিতে টেনশনই আছি। জিনিসটা যদি হাতের পায়ে তাহলে রক্ষা। এ রাত বিরাতে এখন বের হওয়াটাই একটা রিস্ক। কিছুক্ষণের ভিতর একটি গাড়ি আসে। গাড়ি থেকে বের হয়ে আসে একটি লোক। গায়ে ও মাথায় চাদর দিয়ে পেঁচানো। লোকটি দৃঢ় পায়ে জাফর খানের দিকে এগিয়ে গেল। জাফর খান লোকটিকে দেখা মাত্রই তার মুখে যেন হাসি ফুটে উঠল। জাফর খান লোকটির সামনে দাঁড়িয়ে হাতে হাত মিলিয়ে বলল, আসতে কোনো সমস্যা হয়নি তো? লোকটি বলল, না, কোনো সমস্যা হয়নি। তারপর তিনি পকেট থেকে কয়েকটি প্যাকেট বের করে জাফর খানের হাতে দিয়ে বলল, এটা দিয়ে কাজ চালাতে হবে। বর্তমানে বিমানবন্দরে কড়া সিকিউরিটি। তারপর লোকটির হাতে থাকা ভারী ব্যাগটা জাফর খানের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আপাতত রাখো। কাজ সঠিকভাবে হলে এর চেয়ে দ্বিগুণ পাবে। তবে হ্যাঁ, বলেও আমার যাতে কেউ না জানে সে খেয়াল রাখবে। জাফর খান ব্যাগটা হাতে নিয়ে বলল, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার কারণেই আজ আমি এই জায়গায়। আপনি ভাবছেন আমার জীবনের আশীর্বাদ স্বরূপ। তবে আপনিও এখন একটু সচেতন থাকবেন। শুনেছি আদনান কায়েস পুরো তদন্ত করছে। আদনান কায়েসকে এখনও কেউ দেখেনি। তাছাড়া রফিক ধরা পড়েছে। লোকটি জাফর খানের কথা শুনে একটু হাসল। তারপর বলল, কেউ না চিনলেও আমি আদনানকে চিনি। এটা জানি সে ফিরেছে। লোকটির কথায় জাফর খান অবাক হয়ে যায় যেন। তবে লোকটি আর দাঁড়ালো না। দ্রুত সেখান থেকে প্রস্থান করে। জাফর খান অবাক চোখে তাকিয়ে থাকে। কেটে গিয়েছে 2 দিন। এই 2 দিন আয়াত খেয়াল করেছে অনুভব আয়াতের সাথে তেমন একটা ধমক দিয়ে কথা বলে না। ডিভোর্সের কথা শুনে হয়তো খুশি হয়েছেন, হবেন নাই বা কেন? তিনি তো আমায় কখনো চায়নি। তাহলে এই ঝুলে থাকার সম্পর্ক থেকে মুক্তি পেলেই খুশি তো হবই। আয়াতের ভিতর থেকে গভীর একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। চোখে মুখে বিষণ্ণতা ভাব। আয়াত সকালে উঠে কিচেনে চলে যায়। রহিমা খালা কয়েকদিনের জন্য ছুটি নিয়েছেন। তিনি গ্রামে গিয়েছে সেই জন্য। আয়াত ভাবল সকালের নাস্তাটা করা যায়। বড় আম্মু তো প্রতিদিনই করেন। তাছাড়া ওনার শরীরটাও ভালো নেই। ভাবতেছে কি করা যায়। তাই আগে সবার জন্য কফি করে নিল। প্রথমে ইব্রাহিম শেখ ও অহমিকা শেখকে কফি দিয়ে সে অনুভবের রুমের দিকে যায়। ইহাম শেখ বাসায় নেই। তিনি কিছু গুরুত্বপূর্ণ কাজে চট্টগ্রাম গিয়েছে। আয়াত টিপ টিপ করে অনুভবের দরজার কাছে গিয়ে 2 বার নক করলে কিছু সাড়া পায় না। সাথে দরজাটা হালকা ধাক্কা দেয়। লক করা ছিল না বিদায় দরজাটা খুলে যায়। ড্রিম লাইটের আবছা আলোয় চারদিকে কেমন যেন লাগছে। আয়াত মনে মনে বলল, ঘরের লাইট থাকলে এমন ভূতের ঘর করে রেখেছে কেন? আয়াত কফির মগটা টেবিলে রেখে যেতে নিবে, তার চোখ যায় বিছানার উপর। সে কৌতূহলবশত এগিয়ে যায় বিছানার দিকে। কাপড় দিয়ে ঢাকা আছে, তবে একটা কোণা দেখা যাচ্ছে। তাই সে এগিয়ে হাত বাড়াতে খট করে শব্দ হয়। আয়াত দ্রুত পিছনে ফিরে তাকায়। অনুভব টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে আসছে। অনুভব আয়াতকে দেখে দ্রুত এগিয়ে যায়। বিছানায় রাখা জিনিসটা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়ে কাবাডে রেখে বলে, তুই এখানে কি করছিস? আয়াত অনুভবকে দেখে ঢোক গেল। সে খেয়াল করলো অনুভব খালি গায়ে একটা ট্রাউজার পরে আছে। আয়াত চিৎকার দেওয়ার জন্য উদ্যত হতে অনুভব ধরে গিয়ে আয়াতের মুখ ছুপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, তুই এখানে কি করতেছিস ইডিয়েট? এখনই তো আমার ইজ্জতের ফালুদা বানাই দিতে। কয়েকদিন পর আমাদের ডিভোর্স, ভুলে গেছিস? এর মাঝে এমন কাণ্ড ঘটালে নির্ঘাত সবাই আমাকে নির্লজ্জ পুরুষ বলবে। কিছু বলছি না দেখি কি মাথায় চড়ে বসেছিস? আয়াত অনুভবের এত কাছে ভেবেই তার ঘা যেন গলিয়ে পড়ছে। অনুভবে থেকে আসা পারফিউমের ঘ্রাণ আয়াতের নাসারন্ধ্রে ভেদ করে ভিতরে প্রবেশ করছে। আয়াত মুখ চেপে ধরায় সে হাত ছোটাছুটি করছে। তাই অনুভব ধমক দিয়ে বলে, এত নড়াচড়া করছিস কেন স্টুপিড গার্ল? যা প্রশ্ন করছি তার উত্তর দে। আয়াত করতে করতে অনুভব আয়াতকে ছেড়ে দেয়। আয়াত ছাড়া পেয়ে একটু দূরে চলে যায়। দম নিয়ে বলে, আপনার কফি দিতে এসেছিলাম অনুভব ভাই, এখন যাচ্ছি। এ বলে আয়াত যেতে নিলে অনুভব বলে ওঠে, সাত সকালে উঠে কফি এনে বউগিরি দেখাচ্ছিস?
তোকে যেন আমার রুমের আশেপাশেও আর না দেখি। আয়াত আর ফারহা আজ একসাথে ভার্সিটিতে যাচ্ছে। আয়াত কয়েকদিন থেকে লক্ষ্য করছে ফারহা কেমন চুপচাপ হয়ে গেছে, তবে এখন কিছু বলল না। ভাবলো ভার্সিটিতে গিয়ে জিজ্ঞেস করবে। তারা 10 মিনিটের ভিতর ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে এসে তানিয়া আর রুদ্রের সাথে দেখা হয়ে যায়। তারপর তারা ক্লাসরুমের দিকে যায়। ক্লাস শেষে ভাবলো আজ সবাই মিলে একটু ঘুরবে, কিন্তু ফারহা যাবে না জানায়। আয়াত ফারহার কাঁধে হাত রেখে বলে, তোর কি হয়েছে ফারহা? কদিন ধরেই দেখছি কেমন যেন হয়ে যাচ্ছিস। কি হয়েছে বল? ফারহা নিজেকে সামলিয়ে বলল, কই কি হয়েছে? মিথ্যে নাটক করিস না ফারহা, তোকে তো আমি চিনি। ফারহা কি জবাব দিবে তাই চুপ করে থাকে। রুদ্র বলে, তোর কি জামাই মারছে ফারহা? ফারহা রুদ্রের দিকে তাকিয়ে বলে, আমায় এখন যেতে হবে। বলে সে দ্রুত পায়ে চলে যায়। আয়াত, তানিয়া, রুদ্র অবাক চোখে তাকায়। তানিয়া বলল, ফারহার কিছু একটা হয়েছে বুঝলি, না হলে ফারহা তো কখনো এমন করে না। রুদ্র বলল, আমারও তাই মনে হচ্ছে। তারপর তারা বাসার দিকে সবাই রওনা দেয়। রুদ্র তানিয়ার বাসা আর আরেকটা সাইডে হওয়া তারা আলাদা হয়ে যায়। আয়াত একা একটা রিক্সা নিয়ে চলে যায়। কিছু দূর যেতে আয়াত হঠাৎই অনুভবকে দেখতে পায় একটা কফি শপে। আয়াত রিক্সা থেকে নেমে এগিয়ে যেতে দেখে অনুভব একটা মেয়ের সাথে বসে আছে। তাদের মধ্যে কিছু কথা চলছে হয়তোবা। আয়াতের চোখ ভরে ওঠে, বুকটা যেন কেঁপে ওঠে। কাঁধে রাখা ব্যাগটা শক্ত করে চেপে ধরে। আয়াত আজ নিজের কান্নাকে আটকে রাখতে পারছে না যেন। ডিভোর্সের কথা শুনে যতটা না খারাপ লেগেছে, তার চেয়ে অধিক খারাপ লাগছে অনুভবের পাশে অন্য কোনো মেয়েকে দেখে। আয়াত যেন নিজেকে ঠিক রাখতে পারছে না। গলা ফাঁকিয়ে কান্নারা বের হয়ে আসছে যেন। সে রিক্সা নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। অনুভবের সামনে বসে আছে লিয়া, কলেজ লাইফের বান্ধবী তার। কিছুক্ষণের ভিতরেই তৌফিক, সিফাত, রুবায়েত, আহান চলে আসে। অনেকদিন পর তারা সবাই একসাথে হয়েছে। তৌফিক ও সিফাত লিয়াকে দেখে বলে, ফাইনালি তো সময় হলো আমাদের সাথে দেখা করার। লিয়া অনুভবের দিকে তাকিয়ে বলল, আসতে তো চাইতাম, কিন্তু ওসব বাদ দে এখন। বল কেমন আছিস? রুবায়েত বলল, আছি আগের মতোই। একটু নীরবতা বিরাজ করলো। হঠাৎই অনুভবের ফোনে মেসেজ আসে, সে উঠে দাঁড়ায়। সকলের উদ্দেশ্যে বলে, আমি আসছি। তৌফিক বলল, এখনই তো কেন? মাত্রই তো আসলাম। আমার একটু কাজ আছে। বলে সে আহানকে নিয়ে ধীরে বেরিয়ে পড়ে। ফারহা বাসায় এসে দেখে বাসায় অনেক মানুষ এসেছে। ফারহার মনের ভিতরে খটকা, তাই সে এগিয়ে যায়। দেখতে পায় পাওনাদার ইয়াকুব আলী তাদের বাসায়। মাজেদ মিয়া চিকিৎসার জন্য অনেক ধার দেনা হয়েছে। ফারহার মামি উঠোনে বসে আছেন। মাজেদ মিয়া বলতেছে, আমারে আর কয়টা দিন সময় দেন, আপনাদের সব পাওনা শোধ করে দিব। তুমি আর কেমনি আমার টাকা দিবা মাজেদ মিয়া? নিজে তো চলতে পারো না, আমি আর কোনো সময় দিবার পারুম না। তুমি আমার টাকা ফেরত দাও। এই মুহূর্তে তো আমার কাছে কোনো টাকা নেই ভাই। ইয়াকুব আলী কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, তাহলে এক কাজ করো, তোমার ভাগ্নির লগে আমার পোলা রনির লগে বিয়া দাও। ইয়াকুব আলীর কথা শুনে ফারহার পায়ের নিচের মাটি সরে যায়। শেষে কিনা নেশাখর রনির সাথে তার বিয়ের কথা উঠেছে। ফারহা এক মুহূর্ত সেখানে থাকলো না, দৌড়ে নিজের ছোট ঘরে চলে যায়। ফারহার মামি যেন আকাশের চাঁদ হাতে পেল। ফারহার মামাকে কিছু বলতে না দিয়ে মাইমুনা এসে বলল, আমরা রাজি। মাজেদ মিয়া বলল, ফারহার তো নিজস্ব একটা সিদ্ধান্ত আছে, তাছাড়া। মাইমুনা তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি চুপ করে থাকো। তারপর ইয়াকুব আলীর দিকে তাকিয়ে বললেন, আপনার এই প্রস্তাবে আমরা রাজি। তারপর ইয়াকুব আলী চলে যান। তারা চলে যেতে মাজেদ মিয়া বলে, ফারহা থেকে মতামত নিলে হতো না? তাছাড়া রনি ছেলেটা তো ভালো না। হ্যাঁ হ্যাঁ, এসব বললা ভাগ্নিকে মাথায় তোলো। ছেলে যাই হোক, টাকাওয়ালা আছে। তাছাড়া তোমার ভাগ্নিরে আর কতকাল পালবো? বিয়ের বয়স হয়েছে, আজ না হয় কাল বিয়ে তো দেওয়াই লাগবে। বিয়ের মধ্যে মামা ভাগ্নি কেউ কোনো গণ্ডগোল করবা না, এই আমি বলে দিলাম। রাতে খাওয়া দাওয়ার সময় সবাই উপস্থিত থাকতেও অনুভব এখনও বাসায় ফেরেনি। ইব্রাহিম শেখ এই নিয়ে আরও কিছু বললেন না। তার ছেলে কখনো কথা শুনবে না। আয়াত অহমিকা শেখের সাথে হাতে হাতে সব কিছু করে দিচ্ছে। অহমিকা শেখ আয়াতের দিকে তাকায়। মেয়েটাকে তিনি নিজের কাছে রাখবে দেখেই অনুভবের সাথে বিয়ে দিয়েছিল। সে আশা হয়তো আর পূরণ হবে না। খাওয়া দাওয়ার সময় ঈশা ও আয়াত পাশাপাশি বসেছে। ইব্রাহিম শেখ আয়াতকে বললেন, আয়াত মা, একটা কথা বলি? জি বড় আব্বু। তোমার বাবা একটা সিদ্ধান্ত নিয়েছে, তুমি কি চাও? আয়াত কি বলবে? সে তো চায় তার অনুভব ভাইকে, খুব করে চায়, কিন্তু অনুভব তো তাকে চায় না। সে মাথা নিচু করে মিহি কণ্ঠে বলল, তোমরা যা ভালো মনে করো। ইব্রাহিম শেখ আয়াতের কথা শুনি হাসল, মনে মনে কিছু হিসেব কষে ফেলল। ইব্রাহিম শেখ অহমিকার শেখের দিকে তাকালো। তার ছেলে যদি ওড়ে ঢালে ঢালে, আমিও ইব্রাহিম শেখ উড়ি পাতায় পাতায়। ঈশা খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে এসে বিছানায় শুয়ে ফোন হাতে নিয়ে ফেসবুক লগ ইন করে।
ইদানিং ঈশার পড়াশোনা থেকে সব কিছুর উপর মন উঠে গেছে যেন। কোনো কিছু আর ভালো লাগে না তার। ফেসবুক স্ক্রল করতে করতে রুবাইতের আইডি আসে। রুবাইত একটা নতুন ফিক আপলোড করেছে। ট্যাগ দেওয়া আছে তিথি নামের আইডির সাথে। ঈশা একবার দেখল, বুক ছিঁড়ে যেন না পাওয়া হাহাকার কাজ করছে। রাত তখন 9টা। ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে আদমান কায়েস কিছু ফাইল দেখছিল। সেদিনের মেয়েটার খুনের ব্যাপারে এখন অবধি কোনো কিছু জানা যায়নি। কিছুক্ষণের ভিতর সামির এসে রফিক এখন অবধি মুখ খুলছে না। আদমান ফাইল থেকে চোখ সরিয়ে বলল, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়, এটা কি শিখিয়ে দিতে হবে সামির? সামির বলার মতো কিছু পেল না। তারপর আদমান কায়েস হাতের কাগজগুলো রেখে নিজেকে সুন্দরভাবে কালো পোশাকে ডেকে নেয়। সামির ছেলেটি আজও বুঝল না আদমান কায়েস নিজেকে এভাবে কেন লুকিয়ে রাখে। তারপর আদমান সামিরকে নিয়ে বেরিয়ে পড়ে। আহান লাস্টবারের মতো ফোন দিচ্ছে ফারহাকে। চোখে মুখে তার ক্রোধ আর হতাশার ছাপ স্পষ্ট। সে যেন নিজেকেই বিশ্বাস করতে পারছে না। কোনো কিছু তো নিশ্চিত হয়েছে, হঠাৎ এমন পরিবর্তন কেন? নিজের মনে প্রশ্ন করে সে, কিন্তু প্রতিবারই ফারহার ফোন বন্ধ দেখায়। আহান রাগে ফেটে পড়ে। চোখে জ্বলছে আগুন, মুখে বিকৃত এক অভিব্যক্তি। সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, বিশ্বাসঘাতক, বেইমান মেয়ে, আমার ইমোশন নিয়ে খেললি তুই? ঠিক তখনই পিছন থেকে এগিয়ে আসে অনুভব, তার সঙ্গে রুবাইয়ের, তৌফিক ও সিফাতও। আহানের চিৎকারে থমকে দাঁড়ায় তারা। অনুভব ধীরে ধীরে এগিয়ে এসে বলে, কে তোর বিশ্বাস নিয়ে খেলল? আহান, কি বলছিস তুই? আহান পিছনে দাঁড়িয়ে সবার উপস্থিতি লক্ষ্য করল। চারপাশে এক মুহূর্তের নীরবতা। রুবাইয়ে তখন লক্ষ্য করে হঠাৎই বলে উঠল, কি রে শালা, কে তোর বিশ্বাস নিয়ে খেলল? আহান নিজেকে সামলে নিয়ে নরম গলায় বলল, কেউ না। আর কেউ কিছুই বলল না। তবে অনুভবের মনে যেন এক অদৃশ্য সন্দেহের বীজ বনে গেল সেই মুহূর্তেই। সিফাত অনুভবের কাছে এগিয়ে এসে জানতে চাইল, তোর বোন কেমন আছে রে? অনুভব একদম আলেসহীনভাবেই বলল, ঈশা, ও তো ভালো আছে, সামনে এক্সাম তো তাই এখন ব্যস্ত। ঈশার নাম শুনে রুবাইয়ের চোখ বড় বড় করে তাকায় সিফাতের দিকে। মনে মনে বলে ওঠে, শালা হারামি, ঘরের শত্রু থাকতে বাহিরের শত্রুর আর দরকার কি? রুবাইতের মনে খুব জমতে থাকে। কিন্তু তার ভাবনার মাঝে সিফাত আবারও বলে উঠল, আরে ঈশা না, ওই যে তোর কাজিন, সেদিন তো গেলাম তোর বাসায়, তোর মনে নেই? সিফাতের কথা শুনে অনুভব ব্রুকুসকে তাকায় তার দিকে। রুবায়েত মনে মনে বলে, শালা দেখ এবার কেমন লাগে। সিফাতের মুখে আয়াতের সম্পর্কে জানার আগ্রহ দেখে অনুভব যেন চমকে যায়। হঠাৎই আয়াতের খোঁজ এ কেন করছে? কারণটা কি? অনুভবের মনের ভিতর যেন হাজারো প্রশ্নের উকি দিচ্ছে। সিফাতের দিকে তাকিয়ে বলল, আমার কাজিনের খোঁজ নিয়ে তোর কি দরকার? সত্যি বলতে কি, তোর কাজিনকে আমার অনেক ভালো লাগছে। সিফাতের কথা শুনে অনুভবের যেন মুখ অগ্নিগর্ভ ধারণ করেছে। দাঁতে দাঁত চেপে রাগ চাপা দিতে চেষ্টা করে সে। তার প্রিয় জিনিসের দিকে কারো আরেকজনের নজর যেন কিছুতেই মেনে নিতে পারছে না সে। অনুভব আর সেখানে দাঁড়ায় না, ক্ষিপ্ত ভঙ্গিতে জায়গা ছেড়ে চলে যায়। তার এই আচরণে উপস্থিত সবাই এক মুহূর্তের জন্য হতবাক হয়ে যায়। তৌফিক কৌতূহলী চোখে রুবায়েতকে জিজ্ঞেস করে, ওর কি হলো হঠাৎ? রুবায়েত অল্প স্বল্প উত্তর দেয়, আগুন লেগেছে আগুন, ওসব তো বুঝবি না। এ বলে সেও অনুভবের পিছনে ছুটে যায়। আয়াত আজ ভার্সিটিতে এসেছে। তানিয়া রুদ্রর সাথে কিন্তু ফারহা আসেনি। মেয়েটা হঠাৎ কী হলো যে ভার্সিটিতেও আসছে না? আয়াত জানে ফারহার মামি খুব একটা ভালো নয়। সে একটু ফারহার বিষয় নিয়ে চিন্তিত হয়। রুদ্র বলল, কী রে আয়াত, কী ভাবছিস এত? ফারহার কথা ভাবছি, মেয়েটাই ভার্সিটিতে আসছে না, কিছু হলো নাকি? তাছাড়া ওর মামি খুব একটা ভালো নয়। আয়াত সময় নিয়ে নিলেও 2টা বাজে। তপ্ত রোদ যেন চারদিকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে, কিন্তু তার হৃদয়ে তো আগুনের মতো জ্বলছে প্রতিনিয়ত। তানিয়া রুদ্রের থেকে বিদায় নিয়ে সে বাসার জন্য রওনা দেয়। প্রায় 30 মিনিটের দীর্ঘ ও ক্লান্তিকর পথ পেরিয়ে শেখ ম্যানশনের গেট পেরোতেই এক ধরনের ভারী প্রশান্তি আয়াতকে ঘিরে ধরল। দুপুরের রোদের তাপে মুখটা লাল হয়ে উঠেছে, চুলগুলো এলোমেলো, চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ড্রয়িং রুমে বসেছিলেন অহমিকা শেখ। 1 কাপ কফি হাতে জানালার পাশে বসে বাহিরে তাকিয়েছিলেন তিনি। আয়াতের পায়ের শব্দে তিনি ফিরে তাকান। আয়াত তার দিকে এগিয়ে আসতে অহমিকা চোখ বুলিয়ে নেন মেয়েটির ক্লান্ত মুখের উপর। গলায় মায়া মেশানো কণ্ঠে বললেন, এই রোদে এতটা পথ এসেছ, ওপরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও। আয়াত কেবল হালকা মাথা নাড়ল, কোনো কথা না বলে নিঃশব্দে ঘুরে দাঁড়িয়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে চলে গেল। অহমিকে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। মেয়েটার ভিতরের অভিমান আর অবসাদ যেন চোখে পড়ে যাচ্ছিল। ফারহা ছোট্ট ঘরের এক কোণে নিঃশব্দে শুয়ে আছে।
ভার্সিটিতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করতে মাইমুনা তীক্ষ্ণ কণ্ঠে বলল, আর ভার্সিটির পড়া দিয়ে কি হইব? কাল তোর বিয়া, আর আজ তুই ঢ্যাং ঢ্যাং করে ভার্সিটিতে যাবি? মামির এমন কথায় প্রতিবাদ করতে গেলে উল্টে আরও কটু কথা তাকে শুনতে হয়। জীবনের প্রতি যেন আগ্রহ হারিয়ে ফেলেছে ফারহা। খাওয়া দাওয়াতে অনীহা, মুখটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। এক অদৃশ্য বিষণ্ণতা তাকে ঘিরে ফেলেছে। মাজেদ মিয়াও কিছুই করতে পারেন না ভাগ্নির জন্য। ফারহার ঘরে এসে দেখেন ফারহা উল্টো হয়ে জানালায় মাথা ঠেকিয়ে বসে আছে। মাজেদ মিয়া হুইলচেয়ার ঠেলে ধীরে ধীরে এগিয়ে যান তার কাছে। তারপর কাপা হাতে ফারহার মাথায় হাত রাখেন। হঠাৎ মাথায় কারো স্পর্শ পেয়ে চমকে উঠে ফারহা। তাকিয়ে দেখে তার মামা। দ্রুত চোখের পানি মুছে নিয়ে বলে, মামা তুমি? মাজেদ মিয়া ফারহার চোখের দিকে তাকিয়ে বলেন, চোখের পানি লুকাতে শিখেছিস পারো? তোকে এই দুহাতে আমি বড় করেছি। বনে রেখে যাওয়া শেষ অংশটুকু আগলে রাখতে চেয়েছিলাম। হয়তো আমি তা পারলাম না রে মা। আমি যে অক্ষম, পারলে তোকে দূরে কোথাও লুকিয়ে রাখতাম। তোর সেই মামাকে ক্ষমা করে দিস। ফারহার গলা কেঁপে ওঠে, দরা গলায় বলে, মামা তোমরা ছিলে বলে আজ আমি বেঁচে আছি। তোমরা না থাকলে হয়তো আমি কবেই কোনো নর্দমায় পড়ে থাকতাম। তোমাদের আশ্রয়ে আমি আজও টিকে আছি। আমি এ বিয়েতে খুশি মামা। মামি যা চায় আমি তাই করব, আমি কথা দিচ্ছি। বাগ্নের কথা শুনে মাজেদ মিয়ার ভিতরটা হু হু করে কেঁদে উঠল যেন। কিন্তু তিনি তো একজন পুরুষ মানুষ, তাদের তো পাথরের মতো শক্ত হতে হয়। এই টানাপোড়ার সংসারে তাকে মুখ বুজে সহ্য করতে হয় সব কিছু। একসময় যখন তিনি সক্ষম ছিলেন, দুহাত ভরে পরিবারের ভরণ পোষণ করেছেন, কিন্তু এখন আর পারেন না। অসহায় মনে হয় নিজেকে। ভিতর থেকে এক বুক দীর্ঘশ্বাস বের করে তিনি ফারহার রুম থেকে বের হয়ে আসেন। বিকেলের দিকে অনুভব চুপচাপ বাসায় ফিরে নিজের ঘরে চলে যায়। সারাদিনের অফিসের চাপ, সিফাতের কথাবার্তা সব মিলিয়ে তার মন মেজাজ একেবারে এলোমেলো। অনুভবের সাথে আহানও এসেছে। ঘরে ঢুকে অনুভবকে দেখে কেমন অস্থির লাগে ওর। সব কিছু যেন ঠিক নেই। আহান তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর নরম স্বরে বলে, কি হয়েছে অনু? অনুভব ধীরে ধীরে মাথা তোলে, চোখে ক্লান্তির ছাপ। সেটা তো আমার তোর থেকে জিজ্ঞেস করার কথা। বল তোর কি হয়েছে? আহান একটু হেসে এড়িয়ে যায়। আমার আবার কি হবে? এই তো বেশ আছি। অনুভব একটু কঠিন গলায় বলে, মিথ্যে বলিস না আহান। আমি কে সেটা তুই ভালোই জানিস, আর তুই কে আমিও ভালো জানি। তাই অন্তত আমার চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা করিস না। আহান এর প্রেক্ষিতে বলার মতো কিছুই পেল না। অনুভব একটু হাসল। আহানের বাদে হাত রেখে বলল, ফারহা আঞ্জুম তাই না? আহান চকিত নয়নে তাকায় অনুভবের দিকে। অনুভব আবারও বলল, মেয়েটার বাবা মা নেই, মামার কাছে বড় হয়েছে। তুই তুই এসব জানলি কি করে? অনুভব বাঁকা হেসে বলে, ইউ মাইট বি ফরগেটিং হু আই এম। রাতের বেলায় খাওয়া দাওয়া সেরে অনুভব ড্রয়িং রুমে বসে আছে। ইব্রাহিম শেখ একটু ছেলের দিকে তাকাচ্ছে। ছেলের দিকে কোনো ভাবান্তর নেই যেন। অনুভব মনে কিছু করায় ব্যস্ত। ইব্রাহিম শেখ বললেন, কি ভাবলে তুমি অনুভব? অনুভব ফোন থেকে চোখ তুলে তাকালো, তারপর বলল, কোন ব্যাপারে? তোমার আর আয়াতের ডিভোর্সের ব্যাপারে। অনুভবের দৃষ্টি তখনও ইব্রাহিম শেখের দিকে। কিছুক্ষণ চুপ থেকে বলল, বিয়ের সময় আমায় জিজ্ঞেস করেছিলে, জোর করে বিয়ে করিয়েছিলে, তাহলে আজ কেন আবার আমার কাছ থেকে জানতে চাচ্ছ? চাচ্ছি কারণ তুমি কি চাও। ইব্রাহিম শেখ কঠিন স্বরে বললেন, যা ইচ্ছে করো। এই বলে অনুভব উপরের দিকে চলে যায়। অহমিকা শেখ ছেলের দিকে তাকিয়ে রইলেন। ইব্রাহিম শেখ স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, দেখলে তোমার ছেলেকে, কোনো কথা শোনে না। কি পেয়েছে কি তোমার ছেলে? আমি ইব্রাহিম শেখ কথা দিচ্ছি, আয়াতের বিয়ে আগামী 7 দিনের ভিতরে আমি দিয়ে দিব। অনুভব নিজের রুমে যেতে যেতে আয়াতের রুমের সামনে দাঁড়িয়ে পড়ে। আয়াত তখন সামনে নিয়ে ফোন দেখায় ব্যস্ত। অনুভব হালকা দরজা ধাক্কা দিতেই সামনে দৃশ্যমান হয় আয়াত। দরজায় খট করে আওয়াজে আয়াত পিছনে ফিরে দেখে অনুভব দাঁড়িয়ে আছে। আয়াত মনে মনে বলে, এই লোক আবার তার ঘরে কেন? আর যাই হোক, কখনো আর নিজের দুর্বলতা প্রকাশ করবে না। যে লোক তাকে চায় না তাকে নিয়ে ও কেন ভাববে? তবে চাইলে কি তা সম্ভব? আয়াতের ভাবনার মাঝে অনুভব সামনে এসে দাঁড়ায়। আয়াতের হাতের ফোনটা রেখে দাঁড়িয়ে পড়ে। অনুভবের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। অনুভব বলল, ফারহার ব্যাপারে কিছু জানিস আয়াত? ফারহার কথা জানতে চাওয়ায় আয়াত চোখ তুলে তাকায়। অনুভব ভাই ফারহার বিষয়ে জানতে কেন চাচ্ছে? কী রে, কিছু তো বলেছি আমি। আমি জানি না, কয়দিন ধরে ভার্সিটিতে আসছে না। অনুভব আর কথা বাড়ালো না। টেবিলে রাখা আয়াতের ফোনটা হাতে নেয়। লক খুলতে দেখতে পায় অনুভবের একটা হাস্যোজ্জ্বল ছবি। আয়াত এই মুহূর্তে লজ্জায় শেষ। বন্ধুদের সাথে ট্রুথ ডেয়ারে তাকে ডেয়ার দেওয়া হয়েছিল সবচেয়ে প্রিয় একজনের পিক ওয়ালপেপারে দেওয়ার জন্য।
অনুভব ফোনে কিছু করলো, হয়তো তারপর সে ফোন এগিয়ে দেয়। আয়াত ফোন হাতে নিয়ে বলে, ড্যাড ছিল এটা। আমি কি কোনো খেলার জিনিস যে আমায় নিয়ে তোরা খেলবি? তবে তোরা মেয়েরা পাক্কা খেলোয়াড় রে, অন্যের মন নিয়ে খেলতে পারিস। অনুভব আর দাঁড়ালো না, বড় বড় পা ফেলে চলে যায় সেখান থেকে। রাত গভীর, চারদিকে ঘন অন্ধকার ছড়িয়ে আছে নিঃশব্দ চাদরে। দূর থেকে ভেসে আসছে বন জঙ্গলের গা শিউরে ওঠা চিৎকার। একটি পুরনো পরিত্যক্ত গোডাউনের ভিতরে লোহা চেয়ারে শক্ত করে বাঁধা রফিক। তার উপর মাথা টিম টিম করে জ্বলছে একমাত্র হলুদ বাতিটি। আলো আঁধারি সেই পরিবেশে বাতির কম্পন যেন এক অদ্ভুত শিহরণ জাগায়। প্রথম দিকে রফিক কিছু না বললেও আদমান থেমে থাকেনি। সে রফিকের অতীত ঘেটে এক প্রকার নিশ্চিত হয় রফিক সেই লোকটিকে চিনে। তবুও রফিক একটা কথাও বলেনি, ঠোঁট কঠিনভাবে বন্ধ করে রেখেছে। আদমান সামিরকে ডাকে। গোডাউন বন্ধ, দরজা খোলা, মাত্র এক দপকা হাওয়া ঢুকে পড়ে ভিতরে। অন্ধকার ঠেলে আদমান ধীরে ধীরে এগিয়ে আসে রফিকের দিকে। রফিক পায়ের শব্দে চোখ মেলে তাকালো। আদমান কায়েসকে দেখে তার গলা শুকিয়ে আসে। আদমান কায়েস, যে একবার তদন্তে নামলে পৃথিবীর যে প্রান্তে কেউ লুকিয়ে থাকুক না কেন টেনে বের করে নিয়ে আসে। আদমান এসে রফিকের সামনে বসে পড়ে। তার চোখে মুখে হিংস্রতা ফুটে ওঠে। দেওয়ালে দৃঢ়তা আর সেই চোখ রহস্যময়, কিন্তু আগুনে জ্বলসে ওঠা চোখ যেন রফিকের ভিতরটা ছিঁড়ে ফেলতে চায়। সেদিন রফিকের পায়ে দুটো বুলেট ঢুকলে তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়। তারপর এখানে বদ্ধ করে রাখা হয়। অনুভব মুখ থেকে বাঁধন খুলে গিয়ে পিছলে হাসল। মুখের বাঁধন থেকে মুক্তি পেতে রফিক বলে উঠল, আমারে এইখানে ভাইন্দা রাখছেন ক্যান্সার? আমি তো কইছি আমি তারে চিনি না। আদমান কায়েস হাতের ঘড়িটির দিকে তাকালো। রাত 2টো বাজে। ঘড়ি থেকে চোখ সরিয়ে বলল, গভীর রাত, জনমানবহীন এলাকায় তোকে যদি এখন মেরে ফেলি তো চিৎকারের আওয়াজ এর বাহিরে যাবে না। তাই বল, কে ছিল সে? আমি সত্যি কইতাছি স্যার, আমি চিনি না। এবার হয়তো আদমানের দরজের ভাত ভেঙে গেল। উঠে দাঁড়িয়ে কোমর থেকে গানটা বের করে রফিকের মুখে ঢুকিয়ে দিল। আর একবার বল যে আমি চিনি না। বল, শুধুমাত্র এখানে লাশ বানিয়ে দিব তখন। ভালোই ভালোই বলছি, সে কে ছিল বল। রফিক আবার ভয় পেয়ে যায় আদমান কায়েসের হিংস্রতা দেখে। মুখ দিয়েও শব্দ বের করে। আদমান গানটা সরিয়ে দেয়। রফিক থরথর করে কাঁপতে কাঁপতে বলে, জাফর খান ছিল। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে ভালোবাসার মৌসুম। এটা গল্পের 3য় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।